বিকেলের চা খেয়ে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি একা বেরোলে তো চলবে না, দুজন সহকারী, একজন অ্যাসিস্ট্যান্ট যার নাম মিস প্রিয়া, এছাড়াও যাবে একটি ছোট টেম্পো ট্রাক যাতে মালপত্র নেওয়া যায়। 5টি কালো বাক্স রয়েছে, সেগুলিও ট্রাকে উঠল। সবাই মিলে আমরা রাত 9টা নাগাদ হাওড়াতে পৌঁছালাম। আমরা ধরব নেতাজি এক্সপ্রেস এবং যাব এলাহাবাদ, যেটা বর্তমানে প্রয়াগরাজ। আমাদের ট্রেন ছাড়বে রাত্রি 9:55-তে আর প্রয়াগরাজ পৌঁছাবে পরের দিন সকাল 10:45-এ। আমার ফার্স্ট ক্লাসের রিজার্ভেশন ছিল আর বাকিদের সবার 3 টায়ার এসিতে। আমার মোবাইলে মেসেজ এসেছিল যে আমার কূপ এতে রিজার্ভেশন। একটি কুলির ট্রলিতে 5টা বাক্স নিয়ে এলো, যেগুলো ফার্স্ট ক্লাস কূপে ঢোকালাম কুলির সাহায্যে। তখন সাদা ড্রেস পরা একজন কন্ডাক্টর গার্ড এসে জিজ্ঞাসা করলো, আপনি স্যার প্রসন্ন মুখোপাধ্যায়, মানে ভারত বিখ্যাত ম্যাজিশিয়ান পি মুখোটি? আপনি কি স্যার এলাহাবাদ পর্যন্ত যাবেন? ইয়েস। কিন্তু স্যার এই বক্সগুলো তো লাগেজই বুক করার কথা ছিল। দেখুন, এই বক্সগুলোতে যে সকল জিনিসপত্র আছে সেগুলো আমার কাছে অত্যন্ত মূল্যবান। সেই জন্যেই আমি ওগুলো নিজের কাছে রাখি, আর সেই জন্যই তো ফার্স্ট ক্লাসে যাই, নয়তো তো প্লেনেই যেতাম। আপনি বলুন, এর জন্য কি আমাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে? তাহলে তা দিতে আমি প্রস্তুত। না না স্যার, কিচ্ছু দিতে হবে না। আর একটা সুখবর দিচ্ছি যে আপনার কূপে আপনি একাই যাচ্ছেন, আর আপাতত আমি কোনো বুকিং দেখতে পাচ্ছি না, সুতরাং কোনো অসুবিধা নেই। এরপর আমি আমার বার্থে বিছানা রেডি করে ট্রেনের দেওয়া কম্বল চাদর নিয়ে শুয়ে পড়লাম। ট্রেনটি যথাসময়ে ছেড়ে দিল। এই সময় কন্ডাক্টর গার্ডটি এসে জিজ্ঞাসা করলো, স্যার ডিনারে কি নেবেন? 1 কাপ ভালো কফি, 4টে বাটার টোস্ট, ব্যাস, রাতে আমার আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার, আপনি বিশ্রাম করুন। আমরা দুর্গাপুরে যখন গাড়ি ঢুকবে তখন ডিনার সার্ভ করে দেব। যথাসময়ে ডিনার ওরা দিয়ে দিল এবং খেয়ে আমি শুয়ে পড়লাম। ট্রেনে আমার ভালোই ঘুম হয়, যদিও আমি কূপের দরজাটা বন্ধ করে শুতে পারি না, কারণ তাতে আমার একটা ক্লস্ট্রোফোবিক ফিলিং হয়। তাই আমি দরজাটা অল্প একটু ফাঁক করে রাখি, তাতে আমার ঘুমের কোনো অসুবিধা হয় না। হঠাৎ আমার ঘুমটা ভাঙল ধানবাদ স্টেশনে। আমি অবাক হয়ে দেখলাম উল্টো দিকের বার্তে একধারে বসে আছেন একজন বুড়ো মতন লোক, ধুতি আর শার্ট পরা, পায়ে পাম্প শু। ধুতি আর শার্টটা কোনোরকমভাবেই পরিষ্কার বলা যায় না, এবং তাকেও কোনোরকমভাবেই ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার বলা যায় না। আমি বেশ বিরক্তই হলাম, কিন্তু বুড়ো ভদ্রলোক হেসে আমার দিকে তাকিয়ে বলল, কি আমাকে চিনতে পারছেন না? একটু মনে করার চেষ্টা করুন তো। আপনি তখন টালিগঞ্জের দোতলায় একটা রুম ভাড়া নিয়ে থাকতেন, মনে পড়ছে কিছু? আমি বিরক্ত হয়ে বললাম, না, কিছু মনে পড়ছে না। মনে মনে ভাবলাম, আমার জীবনের কথা তো কত ম্যাগাজিনেই বেরিয়েছে, সেটা জানা এমন কিছু আশ্চর্য নয়। আমি লোকটাকে পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। ওর চাউনিটা আমার ভালো লাগলো না। তা সত্ত্বেও আমি কম্বলটা মাথা অবধি ঢেকে জোর করে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙলো মোগলসরাই স্টেশন পেরিয়ে যাওয়ার পর। তখন 7:30 কি 8টা বাজে। ওই বুড়ো লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না।
ভাবলাম বোধহয় কোথাও নেমে গেছে। আমি তাড়াতাড়ি ব্রাশ পেস্ট নিয়ে ওয়াশরুমের দিকে গেলাম ফ্রেশ হবার জন্যে। ওয়াশরুমে ঢুকেই প্রথমেই চোখ গেল আয়নার দিকে। আয়নার দিকে তাকিয়েই আমি যেন চমকে গেলাম। দেখলাম আমি কই, এ তো সেই কাল রাত্রের বুড়ো লোকটা। অবাক হয়ে আমি দেখছি যে ভাবনাটা আমার, অথচ চেহারাটা যেন ওই লোকটার। আমি তাড়াতাড়ি ব্রাশে খুব ভালো করে মুখটা ধুলাম এবং টাওয়েল দিয়ে মুখটা ভালো করে মুছলাম। দেখি কি, এই বুড়ো লোকটারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আমার জায়গায়। আমি কূপে ফিরে এসে দেখি সেখানে আয়নাতেও ওই একই প্রতিচ্ছবি। এই সময় সেই কন্ডাক্টর গার্ডটি এসে জিজ্ঞাসা করলেন, ব্রেকফাস্ট দেব? হ্যাঁ দিন। আমি দেখলাম উনি আমার দিকে তাকিয়েই কথা বলছেন এবং ওনার চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। ভাবলাম যাক, তাহলে এটা আমার মনের ভুল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আপনি যে বলেছিলেন কূপটা ফাঁকা থাকবে, কিন্তু তা তো হয়নি। এক বুড়ো মতন লোক প্রায় সারা রাত্রি এই কূপে কাটিয়েছেন। সে কি স্যার, কারোরই তো বুকিং হয়নি শেষ অবধি। আমার মনে হয় উনি আনঅথরাইজড ভাবে চেপেছিলেন। অথবা কিছু মনে করবেন না স্যার, আপনি ঘুমের ঘরে স্বপ্নও দেখে থাকতে পারেন। ততক্ষণে আমরা প্রয়াগরাজ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমার সহকারীরা সবাই এসে গেছে ভেতর দিয়ে এবং বক্সগুলোকে নামানোর ব্যবস্থা করার জন্যে দরজার সামনে রেখেছে। স্টেশনে কয়েকজন ভদ্রলোক আমাকে রিসিভ করার জন্য মালা নিয়ে দাঁড়িয়েছিলেন। এরপর আমাদের আর কোনো কষ্টই করতে হয়নি। ওনারাই উদ্যোগ নিয়ে সবকিছু স্টেশনের বাইরে নিয়ে আসেন এবং গাড়ি করে হোটেল সঙ্গমে নিয়ে আসলেন। সেখানে আমার জন্য একটা বেশ বড় ঘর এবং সমস্ত ব্যবস্থা সহ এবং বাকিদের জন্য আরো 2-3টে রুম দেওয়া হয়েছিল। অবশ্য এইসব ব্যাপার আগে থেকেই ঠিক করা ছিল যখন প্রোগ্রামের শিডিউল তৈরি করা হয়। ওখানকার মায়ানগরী হলে আমার 3 দিনের প্রোগ্রাম, যার পোস্টার আমি রাস্তাতেই বেশ কয়েকটি জায়গায় দেখতে পেলাম। আমি ঘরে ঢুকে একটু বিছানায় গায়ে নিয়ে দেবো ভাবছি। ঘরের একদিকে একটা বিরাট আয়না। আমার চোখ ক্যাজুয়ালি ওই আয়নার দিকে চলে গেছে এবং অবাক হয়ে দেখলাম আমিই রয়েছি, কিন্তু মুখটা ওই বুড়োটার। আমার টিমের কিন্তু কোনো কনফিউশন হচ্ছে না আমাকে চিনতে। সন্ধ্যে 7:30টায় আমার প্রথম শো। আজকে আমরা 6:30টার সময় হলে পৌঁছে গেলাম আমাদের সব সরঞ্জাম নিয়ে, কারণ স্টেজ সেট করতে কিছুটা সময় লাগবে। যথাসময়ে শো শুরু হলো। আমি বরাবরই প্রথম খেলা দেখাই একটি তাসের ম্যাজিক, যাতে দর্শকদের থেকে 3 জনকে উঠে আসতে বলি স্টেজে। তাদের মধ্যে একজনকে আমার হাতে ধরা এক বান্ডিল তাসের মধ্যে থেকে একটি তাস তুলে বাকি 2 জনকে দেখিয়ে আবার ওই বান্ডিলের মধ্যে রেখে দিতে বলি। এইবার ওই তাসের বান্ডিলটা আমি শাফল করি এবং অন্যদের মধ্যে যে কোনো একজনকেও শাফল করতে বলি। এইবার ওই 3 জনের মধ্যে তৃতীয় জনকে আমি একটি তাস তুলে নিয়ে দেখতে বলি এবং সবাইকে দেখাতে বলি। ধরুন প্রথম জন তুলেছেন চিরিতনের গোলাম এবং আশ্চর্যজনকভাবে শেষ জনের কাছে উঠে আসবে ওই চিরিতনের গোলামটি। যথারীতি এই খেলাটি ঠিকঠাক হলো এবং তুমুল হাততালি পেলাম। দ্বিতীয় খেলাটি হচ্ছে লেভিয়াথন, মানে আমার সহকারিণীকে টেবিলের উপর শুয়ে পড়তে বললাম এবং একটি বড় চাদর দিয়ে তাকে ঢেকে দিলাম এবং দূরে দাঁড়িয়ে জাদুদণ্ড দিয়ে তার দিকে উদ্দেশ্য করে আমি বলতে থাকলাম, ফোকাস ফোকাস গিলি গিলি গেই আবরাকাডাবরা। মেয়েটি আস্তে আস্তে শূন্যে উপরে উঠবে এবং শূন্যে ভেসে থাকবে কিছুক্ষণ। আমি জাদুদণ্ড দিয়ে
দেখিয়ে দেবো নিচে কিছু নেই, ও হাওয়ায় ভেসে আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এবারে একটি ঘটনা ঘটল। মেয়েটি ফুটখানেক উপরে ওঠার পরই আস্তে আস্তে নিচে নেমে এলো টেবিলের উপরে। আমি এমন ভাব করলাম যেন এটা জাদুরই একটা অঙ্গ। তারপরে বহু চেষ্টা করেও আমি আর মেয়েটিকে ওপরে ওঠাতে পারলাম না। এই সময় আমি হঠাৎ দর্শক আসনের দিকে তাকাই মানুষের রিয়াকশন বোঝার জন্যে। দেখতে পাই 4th রোতে বসে আছে সেই ট্রেনের সহযাত্রী বুড়োটি এবং মিটিমিটি হাসছেন। পরের খেলা, চোখ বেঁধে দর্শকদের থেকে একজনকে ডেকে পাশে দাঁড় করানো, ব্ল্যাকবোর্ডে কিছু লেখা এবং অঙ্ক করা এবং আমার নির্ভুলভাবে সেইগুলো বলে যাওয়া। আশ্চর্যের ব্যাপার, এবার আমি একটাও ঠিক বলতে পারলাম না। আমি দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে পরের খেলাটায় গেলাম। পরের খেলাটি ইলেকট্রিক শো দিয়ে আমার সহকারিণীকে 2 টুকরো করে দেওয়া। এখানেও অদ্ভুতভাবে সেই গোলাকার করাতটি কিছুতেই নিচে নামলো না। অনেক চেষ্টা সত্ত্বেও এইবার দর্শকরা হই হই করে গো ব্যাক বলতে লাগলো। আমি এখনো দেখলাম সেই বুড়ো ভদ্রলোকটি মিটিমিটি করে হাসছে আমার দিকে তাকিয়ে। আমি বুঝতে পারছিলাম না আজ আমার সাথে এটা কি হচ্ছে। জীবনে এত অপমানিত আমি কোনোদিন হইনি। আমি শরীর অসুস্থ বলে দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে শো বন্ধ করে দিলাম। কিন্তু হোটেলে ফিরে এসেও আমি আয়নায় আমার চেহারাটা ওই বুড়োটাই মতো লাগছে দেখলাম। পরের দিনও শোয়ের সময় সেই একই ঘটনা এবং বুড়ো ভদ্রলোকটিকেও পরের দিন দেখতে পেলাম। আমি ক্ষমা চেয়ে শো বন্ধ করে দিলাম এবং তার পরের দিনের জন্য শোটাও ক্যান্সেল করে দিলাম। অর্গানাইজারদের পয়সাও ফেরত দিয়ে দিলাম। তারপরের দিন ফেরত আসার সময় দেখলাম হিন্দি খবরের কাগজে আমার এই বিফলতার কথা ফলাও করে লিখেছে। ট্রেনে উঠেই কিন্তু আমি আয়নায় দেখলাম আমার আসল চেহারাটাই দেখা যাচ্ছে। সেদিন ট্রেনে যখন রাত্রিতে শুয়ে শুয়ে চিন্তা করছি এই ঘটনাগুলো সম্বন্ধে, তখন আমার আচমকা মনে পড়ল এই ভদ্রলোককে তো আমি চিনি। ইনি অচিন্ত চাকলাদার, আর থাকতেন আমি প্রথম জীবনে টালিগঞ্জে যে বাড়িতে ভাড়া থাকতাম তার নিচের তলায়। উনিও ম্যাজিশিয়ান ছিলেন এবং খুব উচ্চ স্তরের খেলা দেখাতেন। রাস্তায় তিনি খেলা দেখানোন। যেমন একটি খেলা আমার মনে আছে, একটা দেশলাইয়ের বাক্সের সমস্ত কাঠিগুলো বার করে টেবিলে ছড়িয়ে রেখে বাক্সটা টেবিলে খোলা রেখে দিতেন এবং উনি এক দৃষ্টে কাঠিগুলোর দিকে তাকিয়ে থাকতেন এবং কাঠিগুলো লাফিয়ে লাফিয়ে বাক্সটার মধ্যে ঢুকে যেত। আরেকটা খেলা উনি দেখাতেন, একটা পয়সাকে একটু দূরে ছুঁড়ে দিয়ে তার নিচের সাধারণ আংটিটা পায়ের কাছে রেখে ওই পয়সাটার দিকে তাকিয়ে থেকে ওটাকে ডেকে আনা আংটিটা পর্যন্ত। আমি বহুবার তার কাছে গিয়ে খেলাটা শেখানোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু উনি রাজি হননি। উনি বলতেন, তুমি খেলাটা শিখতে চাইছো বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য, যেটা আমাদের পথ কখনোই হতে পারে না। রাস্তায় যারা খেলা দেখায় তারা কি কখনো পয়সার লোভে খেলা দেখায়? যার যা সামর্থ্য সেই অনুযায়ী দর্শকরা পয়সা দান করে। আমি তোমাকে কিছুতেই এই খেলা শেখাবো না। আমার তখন প্রচন্ড রাগ হয়েছিল এবং মানুষটিকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। কলকাতায় ফিরেই আমি কিন্তু টালিগঞ্জে সেই বাড়িটিতে গেলাম এবং এই বুড়ো ভদ্রলোকের খোঁজ করলাম, কিন্তু শুনলাম সেখান থেকে সে আজ 10 বছর যাবৎ থাকে না। তবে তার বর্তমান ঠিকানাটা পাওয়া গেল। আমি তখন ওই ঠিকানার খোঁজে গেলাম, গিয়ে দেখলাম সেটা একটা ছোট্ট বস্তির ঘর এবং ওনার সম্বন্ধে খোঁজ খবর করতেই জানা গেল যেদিন আমরা এলাহাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই দিনই উনি
ওই ঘরেই মারা গেছেন, অর্থাৎ 25শে নভেম্বর। সেদিন তাহলে ট্রেনে আমি কাকে দেখলাম সেটা কি তার? আমার তখন অত্যন্ত খারাপ লাগতে শুরু করলো, এই ভেবে যে আমি তাকে তার প্রাপ্য মর্যাদাটা পর্যন্ত দিইনি। এর মাসখানেক পর আমি একটা ছোট শো করলাম। সেই শো শুরুর সময় আমি অখ্যাত ম্যাজিশিয়ান অচিন্ত চাকলাদারকে শ্রদ্ধা জানিয়েই আমার শো শুরু করলাম, এবং সেদিনের শো খুব ভালোভাবে এগোলো। আগের মতোই দর্শকদের হাততালিতে হল ফেটে পড়ল। এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।